সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুধাস সাওম। প্রিয় দর্শক শ্রোতা, অগ্রহায়ণের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী আব্দুল গাফফার বাবুর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। সেন্স অফ টাইম বাই জামাল আহমেদ শিরোনামে গুলশান 2-এর বেজ এজ ওয়াটারের এজ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে একক চিত্রকলা প্রদর্শনী। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 25 নভেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 2-এ প্রদর্শিত হচ্ছে সুমন সরকার ও জাহাঙ্গীর আলমের যৌথ চিত্রকলা প্রদর্শনী ইনটু দ্য ভ্যালে অব বিউটি। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 নভেম্বর পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারি ও গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোহাম্মদ আব্দুল গাফফার বাবুর একক চিত্রকলার প্রদর্শনী সময়ের ছাপ। প্রদর্শনী চলবে 29 নভেম্বর পর্যন্ত। ইতালির শিল্পী তারশিত শিল্পকর্ম নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইতালীয় শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। তারপরে কি হবে জানো, তারপরে তুমি এমন ঘুমাবে, মানে তুমি পুরো রিল্যাক্স। থ্যাংক ইউ টোকন ভাই, এই মুহূর্তে আমার আরামটাও প্রয়োজন, ঘুমটাও খুবই প্রয়োজন। আপনি ঠিকই বলছেন, তাই না পিউপু? এই যে দেখিছো, তুমি আমাকে বিশ্বাস করা শুরু করলে আর ওষুধের কার্যকারিতা শুরু হয়ে গেল। দেখিছো পিউ, দেখো কত সুন্দর। রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। আমি একটু চা খাবো, একটু ঠান্ডা হবো, তারপর ভিতরে যাই। চা খাবা? চা খাবা? চা খাবা কেউ? এক কাপ খাওয়া যায়। এই চা খাবা? আমি খাবো না। কেন চা খাবে না কেন? আমরা সবাই তো খাচ্ছি, খাও এক কাপ, মনে হচ্ছে ভালোই হবে। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। আলিয়াস প্রসেসের লা গ্যালারি ও গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোহাম্মদ আব্দুল গাফফার বাবুর একক চিত্রকলা প্রদর্শনী সময়ের ছাপ। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী মোহাম্মদ আব্দুল গাফফার বাবু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? বেশ ভালো। অবশ্যই ভালো থাকাটা খুব স্বাভাবিক, কারণ দ্বিতীয় সলো এক্সিবিশন চলছে এবং আশা করছি ভালোই চলছে। কেমন চলছে? জি, ভালো চলছে। প্রচুর অডিয়েন্স আসছে, শুভাকাঙ্ক্ষীরা আসছেন, বেশ আনন্দ, ভালো লাগছে। আচ্ছা, কি বলছেন দর্শকরা বা শুভাকাঙ্ক্ষী যারা আসছেন, কি বলছেন ছবিগুলো দেখে? রেসপন্স খুবই ভালো। আর আমার নিজস্ব একটা ক্যারেক্টার আছে, আমি একটু নিরীক্ষাধর্মী কাজ করি, গতানুগতিক কাজ থেকে একটু বাইরে, নিজস্ব স্টাইলে কাজ করা হয়, একটু এক্সপেরিমেন্টাল। আচ্ছা, জাস্ট নতুন কোনো একটা মাধ্যমে, নতুন একটা ওয়েতে
একদম সনাতন পদ্ধতির একটু বাইরে। আচ্ছা, তো এই এক্সিবিশনের কথা চিন্তা করে কি একটু অন্যরকম কাজ করা হচ্ছে নাকি বরাবরই এই স্টাইলটাকেই ফলো করা হয়? না, কখন আসলে শো চিন্তা করে কাজ করা হয় না, আচ্ছা। কখনোই করা হয় না। আর আর্ট ব্যাপারটা একটা ফিলের ব্যাপার, যে আমি আসলে ফিল করি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার সময় যখন যেরকম যায়। নট অনলি আমি, মানে আমার মনে হয় যে যারা ছবি আঁকেন আর্টিস্ট, তাদের নিজস্ব একটা সময় যায়, সো সময়টাকে ধরে আসলে তারা চিন্তা করে। আচ্ছা, সেই জায়গাটা থেকে কি নামকরণ করা হচ্ছে সময়ের ছাপ? হ্যাঁ, এটা একটা বড় কারণ ছিল যে আমার টোটাল যে জার্নিটা সেই 99 থেকে, আচ্ছা। সো 99 থেকে এখন পর্যন্ত যে সময়গুলো পার করা, ইউনিভার্সিটি লাইফ, বন্ধু বান্ধবদের সাথে, সেই স্মৃতিগুলো তুলে ধরা হচ্ছে স্মৃতি ক্যানভাসে। ঠিক না, ওই আমরা তো আসলে একাডেমির বাইরে যেতে পারি না, সো একাডেমির মাঝখানেও ফাঁকি দিয়ে দিয়ে একদম নিজের জন্য যে কাজগুলো, আচ্ছা মানে সব জায়গায় একটা রেস্ট্রিকশন থাকে যে একাডেমির সময় যে একাডেমির কাজ করা, যে একাডেমির বাইরে কাজ করা যায় না, বা স্যাররা পছন্দ করে না, ম্যাডামরা পছন্দ করে না। সো আমাদের ক্লাসগুলো থাকতে হচ্ছে 10 দিন ব্যাপী, 12 দিন ব্যাপী। সো ম্যাক্সিমাম সময় দেখা যেত আমি হয়তো 10 দিনের ক্লাসটা 6 দিনে শেষ করতেছি, মাঝখানে 4 দিন আমি আমার কাজ করতাম। আচ্ছা। সো এরকম লুকিয়ে চুরি করে 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 অনেক ধরনের কাজ। সো আমার যেমন প্রথম থেকেই আমি একটু হয়তো জানতাম যে আমি পাশ করে বেরোয় যাওয়ার পর আর কখনো লিথোগ্রাফি করতে পারবো না। সো এই জন্য লিথোগ্রাফির প্রতি একটা ঝোঁক ছিল, যে লিথোগ্রাফি আসলে খুব এক্সপেন্সিভ একটা মিডিয়া, আর খুব রেয়ার, আর উপমহাদেশে আমাদের দেশেই হয়, আর আর শান্তিনিকেতন কিছু হয়, এছাড়া হয় না কোথাও। ব্যাপারটা একটা যে মিডিয়াতে করা হয়, যে মাধ্যমে করা হয়, সব কিছু এক্সপেন্সিভ আর লং প্রসেসের লং প্রসেস, যেটা মানে হাতের কাছে পাওয়া যায় না, টোটাল মিডিয়াটাই। আচ্ছা। মানে লিথোগ্রাফি হচ্ছে পৃথিবীর আদিতম প্রিন্ট স্টাইল, প্রিন্টের মাধ্যম। মানে পৃথিবীর প্রথম থেকে যখন বই প্রডিউস হইতো বা কোনো ধরনের কপি, কোনো রকম পাণ্ডুলিপি কপি করার জন্য আচ্ছা। লিথোগ্রাফিটা ইউজ করা হতো। আচ্ছা। তো এটা খুব পুরনো একটা মাধ্যম। সো তো লিথোগ্রাফি ছাড়া আর কোন কোন মাধ্যমে কাজ করা হচ্ছে? এই শো আমি পার্সোনালি অনেক ধরনের মাধ্যমে কাজ করি। এই শোতে 7 ধরনের মিডিয়ার কাজ প্রেজেন্ট করা হচ্ছে আর কি। নামগুলো একটু শুনি আমরা। প্রথমত আমরা শিক্ষিত উডকাট, তারপর আমরা ড্রাই পয়েন্টে আসি, এরপর আমরা এচিংয়ে আসি, তারপর লিথোগ্রাফ করি, এরপর আমরা লিনো কাট করি, অ্যাকোয়াটিং করি, সফট গ্রাউন্ড করি, হার্ড গ্রাউন্ড করি। সো অনেকগুলো মিডিয়া। সো আমার এখানে সফট গ্রাউন্ড হার্ড গ্রাউন্ড নিয়ে কোনো কাজ করা হয় না এখনও, রাখা হয় না, আছে। আর এই এখানে এক্সট্রা যে দুটো মিডিয়া অ্যাড করা হয়েছে, একটা আয়রন বাইট আর একটা সুগার বাইট। তো সবগুলোই তো প্রিন্ট, কিন্তু Print প্রিন্টের based আলাদা আলাদা মাধ্যম। ভিন্ন ভিন্ন মাধ্যম। তো এতগুলি মাধ্যমের মধ্যে নিজের পছন্দের মাধ্যম কোনটা? যে বললাম লিথো ফ্যাসিনেশন আছে, ভয়ঙ্কর রকম ফ্যাসিনেশন। ইন ফিউচার আমার প্ল্যান আছে কোনো না কোনোভাবে একটা লিথো স্টুডিও বানাবো। আচ্ছা, এক্সিবিশন ওপেনিংটা ছিল 19 তারিখে। 19 কেমন ছিল পুরো আয়োজনটা, কারা উপস্থিত ছিলেন? ওপেনিং খুবই ভালো ছিল। আমার সরাসরি টিচার আবুল বারাক আলভী শিল্পী, আমার খুব পছন্দের একজন মানুষ শিশির ভট্টাচার্য, আর খুব অনারেবল মানুষ একজন ছিলেন ফারুক সোবান, সিইও প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট। তো মোট কতগুলি ছবি এখানে স্থান পেয়েছে, যেহেতু দুটি গ্যালারিতে একই সাথে হচ্ছে? এবার এই শোতে আমার 73টা কাজ আছে, এর ভেতর 7টা মিডিয়া আছে। একাডেমিক কিছু কাজও এখানে স্থান পেয়েছে, কিন্তু সম্প্রতি সময়ে কিছু কাজ করাও নিশ্চয়ই এখানে স্থান দেওয়া হ্যাঁ, হয়েছে। অবশ্যই। আমি জার্নি যদি দেখাচ্ছি আমার 2001 থেকে না 2000 থেকে শুরু করে 16 পর্যন্ত, এই বছরও কিছু কাজ আছে এখানে আমার। আচ্ছা। সো ওই টাইম ফ্রেমটা আসলে দেখা যায়, আমি 2000 সালের কাজগুলো কেমন, 2001-এর কাজ কেমন, 2003-এর কাজ কেমন, 7-এর কাজ কেমন ছিল, 10-এর কাজ কেমন ছিল, 10 আমি কি ভাবতাম, আমার থিঙ্কিং লেভেল কোথায় ছিল। আচ্ছা। সো ওপেনিং দিনে একজন বলতেছিল যে তুমি যখন এটা আঁকতেছো 2008 সালে আমি এটা করতেছিলাম। এই যে অডিয়েন্সের সাথে কমিউনিকেটিং করা, যে ওনারা আমার সাথে একজন চিত্রশিল্পীর জার্নিটা, থিংকিং এর জার্নিটা হ্যাঁ, বলা যায় অনেকটা। আমার জার্নির সাথে উনি ওনার জার্নিটা মিলাচ্ছে, যে উনি হয়তো 2008 সালের ছবি থেকে ওই সময়টা সে চলে যাচ্ছে,
সে ওই সময়ের চিন্তা করতেছে, একদম নস্টালজিক ব্যাপার। আচ্ছা। এবং অনেকে আবার এসে বলতেছে মানে যে সময় তুমি ছবিটা আঁকতেছিল সেই সময় আমার আর্ট সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, প্রিন্ট সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। সেক্ষেত্রে কি বিষয়বস্তু কি ভিন্ন রকম? বিষয়বস্তু পরিবর্তন অবশ্যই আসে, বিকজ মানুষ তো সবসময় একটা স্টেজে হাঁটে না আসলে। কোন বিষয়বস্তুগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে? স্পেসিফিক কোনো কিছুকে প্রাধান্য দেওয়া হয় না। আমি আমার সুখ দুঃখ, রিলেশন, ভালোবাসা, দুঃখ, হারানোর কষ্ট সব কিছুই আছে ওটাতে আসলে। মানে আমি জার্নিটা বলতে চাচ্ছিলাম যে আমার দেখলে বোঝা যায় আমার স্টুডেন্ট অবস্থায়, আমি যখন প্রেমিক পুরুষ তখন, আমি যখন বিবাহিত তখন, আমি যখন বাবা তখন। সো এটা আমার কাছে খুব, আমি নিজে যখন দেখতেছি একসাথে আমার ডিসপ্লেটা আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন অনুভূতির সমন্বয়। হ্যাঁ, এবং আমি যখন যাই আমি বুঝি যে আমার ওই সময়টা আমি বাবা হয়েছে জ্বরটা আমার ওই সময়টা কেমন ছিল, আমি কেমন অস্থির ছিলাম, বা আমার ছবির আঁকা সাবজেক্টের যে চেঞ্জগুলো, আমার ড্রয়িং, আমার কালার সেন্স বা আমি কালারটাকে যে আউটপুট দিচ্ছি, আচ্ছা। ওইটা আমাকে এখনো যখন খুব জার্ক করে যে আমি কি এরকম ছিলাম। নাড়া দেয়। মানে আমাকে কালকে একজন প্রশ্ন করলো যে আপনার 2013 যে ছবি, 13 শেষের যে ছবিটা আপনার, ওইটার যে কালার আর 2016 ছবির যে কালার, এটা কিন্তু কন্ট্রাস্ট। ওইটা খুব মজা ছিল। ওইটা 2013 হচ্ছে আমি বাবা হচ্ছি তখন, তো ওই সময়ের কালারগুলো চমৎকার একটা অনুভূতি। একটু আপনার এই স্যাডি, একটু অফ ট্র্যাক, একটু দুশ্চিন্তাগ্রস্ত কালার। আর এখন 2016 আমার কালার খুব ব্রাইট, আচ্ছা। রেড, একদম ফুল রেড, একটা গতি, এক ধরনের স্পিড কাজ করে। যেটা বলছিলাম যে বিভিন্ন অনুভূতির সমন্বয়ে ছবিগুলো আঁকা। আচ্ছা, এই এক্সিবিশনের কথা আমরা শুনলাম, আপনার এই দ্বিতীয় সলো এক্সিবিশনের জন্য অনেক অনেক শুভকামনা। এবার আসতে চাই যে প্রথম এক্সিবিশনের সেটা কেমন ছিল, সেটা কি প্রিন্টিং নিয়ে ছিল? অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে খুব কমপ্লেন করেছিল তখন যে প্রিন্ট থেকে পাশ করে প্রথম সলোটা কেন পেইন্টিং। ও আচ্ছা, সেটা পেইন্টিং এর উপরে ছিল। পেইন্টিং এর উপর ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো আমি শুধু একটা কথা বলছিলাম যে আর্ট তো আর্ট, নিজেকে বাঁচানোর একটা চেষ্টা যে আর্ট তো আর্ট, এটা ফুল হোয়াট প্রিন্টিং হোয়াট প্রিন্ট। তারপর না, তুমি প্রিন্ট থেকে পাস করছো কেন পেইন্টিং নিয়ে করতেছো। আচ্ছা। অনেক মনোযোগের বিষয় যে আমি চাইলে একটা প্রিন্ট নিয়ে ফেললাম, বিষয়টা তা না। এটার জন্য অনেক প্রস্তুতি নিতে হয়, কালার, প্লেট, পেপার, মেশিন না থাকলে হাতে প্রিন্ট নেওয়া, এই যে স্টেপগুলো, মানে প্রিন্ট করতে গেলে আপনার 6 স্টেজ ইজ এ ফিক্সড, আর আপনার 2টা স্টেজ থাকে সবচেয়ে বোরিং এবং কষ্টকর। সেটা হচ্ছে যে কালারগুলি মুছে ফেলানো, আবার টুলসগুলি মুছে রাখা। কারণ প্রত্যেকটা টুলস একবার ইউজ করার পর যদি আপনি প্রপারলি না মুছেন, এবং প্রত্যেকটা টুলস নষ্ট হয়ে যাবে, এবং এক একটা টুলস মোছার জন্য আপনাকে মোটামুটি বেশ ভালো। আচ্ছা, তো সেই সময়টা কি তাহলে এক্সিবিশন করার উদ্দেশ্যেই পেইন্টিং গুলো করা না, হচ্ছে? যেটা হয় যে আমার তো সারাক্ষণই আসলে ওই ফ্রি সময় পাওয়া যায় না, বা প্রিন্ট করা মন মানুষের তৈরি হয় না। তো স্টুডিওতে যদি বসে থাকি তো পাশাপাশি একটু পেইন্টিং করার চেষ্টা করি, ক্যানভাসে পেইন্টিং করি, এটা করি ওটা করি। সো ওই প্রিন্টের পাশাপাশি পেইন্টিংটা, আচ্ছা রং নিয়ে বসলাম, ক্যানভাস, ব্রাশ চালাচ্ছি, তুলে চালাচ্ছি, নিজের ভাবনাগুলো থ্রু করতেছি। আর্টের সাথে সবসময় নিজেকে ব্যস্ত রাখা। হ্যাঁ, ওই নিজেকে ব্যস্ত রাখতে রাখতে হচ্ছে কিছু ভালো পেইন্টিং হয়ে যায়। এবং প্রথম শোটা করার পিছনে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করেছিলেন কাজী সালাউদ্দিন শিল্পী। আচ্ছা। আমার বাসায় একটা গ্যাদারিং হয়, পার্টির মতো। তো উনি আসে আমার স্টুডিওতে, আমার বাসা আমার স্টুডিও একসাথে, আমার একটা ফ্লোরে স্টুডিও, একটা ফ্লোর আমার বাসা। তো আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় আসে, তোমার কাজ দেখি। সালাউদ্দিন ভাই ইজ অনেক সিনিয়র আমাদের, কাজী সালাউদ্দিন ইজ এ ভেরি ফেমাস আর্টিস্ট নাও বাংলাদেশ। তো সালাউদ্দিন ভাই নিজের উদ্যোগ নিয়েই আমাকে একটা গ্যালারির সাথে অ্যাড করায়, আলিয়াস প্রসেসের সাথে। তো ওরা আমার কাজ দেখে খুব প্রশংসা করে, এবং তারাই একটা প্রথম সলোটা অ্যারেঞ্জ করে। আচ্ছা, ওইটা থেকে খুব ভালো রেসপন্স আমি পাই, সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে। তো এর পরবর্তীতে আর এক্সিবিশন করার পরিকল্পনা এখনই কি করছেন, না আপাতত স্থগিত আছে? এটা আমার ক্ষেত্রে কিনা জানি না, আমার মনে হয় যে এটা মোটামুটি সব আর্টিস্টের ক্ষেত্রে মনে হয়। আপনি যখন একটা শো করে ফেলবেন, এবং সাথে সাথে আপনার পরবর্তী 2টা শোয়ের প্রিপারেশন তৈরি হয়। আচ্ছা। ইন্টারনাল, এই যে অডিয়েন্সের আশা, সিনিয়রদের আশা, ওদের যে ভালোবাসা, ওদের যে
আপনাকে পুশ আপ করা, বুস্ট আপ করা। সো শোগুলো আসলে এরকম যে একটা করার পরে শুভাকাঙ্ক্ষীদের এসব কথা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করায় সামনের দিকে অবশ্যই, এগিয়ে হ্যাঁ। যাওয়ার জন্য। মানে এটা- আশা করছি সামনের দিকে আরো অনেক এগিয়ে যাবেন, আরো ভালো ভালো কিছু এক্সিবিশন আমাদেরকে উপহার দিবেন। অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে একটু স্পেস দেওয়ার জন্য, অনেক মজার মজার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শোটা চলবে 29শে নভেম্বর পর্যন্ত। আমার মনে হয় যে ভালো লাগবে, আপনারা আসেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।